ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম আমাদের ওপেন কোর্স কেমিস্ট্রি এর চ্যাপ্টার 4 এ লেকচার 12 তে। সো শুরু করি। ওপেন কোর্স কেমিস্ট্রি চ্যাপ্টার 4 লেকচার 12। আচ্ছা, সো দেখো লেকচার 11 এ আমরা তোমাদেরকে নিয়ামক সম্পর্কে পড়েছি এবং লা সাতেলীয় নীতি সম্পর্কে বলেছি। আর লেকচার 12তে আমরা পড়ব প্রভাবক সম্পর্কে। সো আমরা গত ক্লাসে প্রভাবক শুরু করেছিলাম বাট শেষ করতে পারিনি। সো আজকে আমরা প্রভাবকটা দেখব। তো প্রভাবকের ডেফিনেশনটা লেকচার 11এই আছে। প্রভাবকের ডেফিনেশনটা একবার শুনো মনোযোগ দিয়ে, তাহলেই হবে। প্রভাবকের ডেফিনেশন হচ্ছে যে সকল রাসায়নিক সত্তা, রাসায়নিক সত্তা বলতে বোঝানো হচ্ছে অণু, পরমাণু, মূলককে। সেটা অণু হতে পারে, সেটা পরমাণু হতে পারে, সেটা মূলক হতে পারে, যে কোনো রাসায়নিক সত্তা। যে কোনো রাসায়নিক সত্তা, সেটা অণু, পরমাণু, মূলক হোক, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করার পর বিক্রিয়ার গতিকে কি করবে? সে চেঞ্জ করবে, বৃদ্ধি করবে, হ্রাস করবে, কন্ট্রোল করবে। বিক্রিয়া শেষে সে আবার অপরিবর্তিত থাকবে। বিক্রিয়া শেষে সে কোনো চেঞ্জ হবে না। তার মানে সে ইনডাইরেক্টলি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ মনে হবে যে করে নাই। ঠিক আছে, তার মানে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু সে বিক্রিয়াকে চেঞ্জ করেছে, তারপরে বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে। তাহলে প্রভাবক হওয়ার জন্য এটা হচ্ছে ডেফিনেশনটা, এবং শর্তটা হচ্ছে বিক্রিয়ার গতিকে চেঞ্জ করতে হবে, হ্রাস বৃদ্ধি ঘটাতে হবে, আরেকটা হচ্ছে নিজেকে অপরিবর্তিত থাকতে হবে বিক্রিয়া শেষে। তাহলে প্রভাবক হওয়ার শর্ত কি কি? তাহলে লিখো প্রভাবক হওয়ার শর্ত। প্রভাবক হওয়ার শর্ত, তাহলে প্রভাবকের শর্ত কি? কাকে আমরা প্রভাবক বলতে পারবো? প্রভাবকের শর্ত হচ্ছে 1 নাম্বার, সে বিক্রিয়ায় অংশ নিবে। বিক্রিয়ায় অংশ নিবে। 2 নাম্বার, বিক্রিয়ার গতি পরিবর্তন করবে। হ্রাস বৃদ্ধি, পরিবর্তন মানে দুইটা কথা, হয় বৃদ্ধি করবে না হয় হ্রাস করবে। এটা হচ্ছে গতি পরিবর্তন করবে। 3 নাম্বার কথা, বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জ, সে অপরিবর্তিত থাকবে। এই 3টা শর্ত হচ্ছে প্রভাবকের শর্ত। যদি কেউ বিক্রিয়া অংশগ্রহণ করে, বিক্রিয়ার গতিকে পরিবর্তন করে, বৃদ্ধি বা হ্রাস করে, বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, তবে ডেফিনেটলি তাকে আমরা প্রভাবক বলতে পারবো। তাহলে প্রভাবক কাকে কাকে বলতে পারবো? যে সকল রাসায়নিক সত্তা অর্থাৎ অণু, পরমাণু বা মূলক বিক্রিয়া অংশগ্রহণ করবে, বিক্রিয়ার গতি পরিবর্তন করবে, বৃদ্ধি বা হ্রাস করবে, বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে, তাদেরকে আমরা প্রভাবক বলতে পারি। ওকে, সব কিছু ঠিক আছে? আচ্ছা, তোমরা আজকে লাইভ ক্লাসটা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপে একটু শেয়ার করে দাও। যারা এখনও শেয়ার করোনি, বিভিন্ন ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও খুব দ্রুত। ওকে, আচ্ছা, আর সব কিছু ঠিক আছে? বিভিন্ন ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে একটু সবাই আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। ওকে, আচ্ছা। অনেক সময় দেখা যায় লাইভে গেলে লিঙ্কটা দেখা যায় না, এটা একটা হয়, অনেকে লিঙ্ক খুঁজে পায় না। ঠিক আছে, আজকে যেমন এই প্রবলেমটা হচ্ছে, আজকে অনেকেই হয়তো লিঙ্কটা খুঁজে পাচ্ছে না। সো ওকে, সো যারা এখনো লাইভ ক্লাসে লিঙ্কটা শেয়ার করে না, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু করে শেয়ার করে দাও, যাতে করে স্টুডেন্টরা চলে আসতে পারে, অথবা মেনশন দিয়ে দাও তোমার মেনশন পেয়ে সেজন্য ক্লাসে চলে আসতে পারে। ওকে, আচ্ছা। সো এবার আসো, প্রভাবকের শর্ত আমরা দেখেছি, প্রভাবকের প্রকারভেদ আমরা গতদিনই প্রভাবকের প্রকারভেদ পড়িয়েছিলাম। সো আজকে আরেকবার লিখে দিচ্ছি সেটা। সো এবার আসো, প্রভাবকের প্রকারভেদ। প্রভাবক কি কি বা কত ধরনের আছে? নর্মালি প্রভাবককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। একটা প্রত্যক্ষ প্রভাবক আর একটা পরোক্ষ প্রভাবক। তার মানে দেখো, ক্যাটালিস্ট বা প্রভাবক দুই প্রকার। একটা হচ্ছে, আমরা ইংলিশে এই টার্মটা ইউজ করি যাতে করে বোঝাতে সুবিধা হয়। একটা হচ্ছে ডাইরেক্ট ক্যাটালিস্ট, ডাইরেক্ট প্রভাবক, একটা ইনডাইরেক্ট, একটা সরাসরি, একটা হচ্ছে ইনডাইরেক্ট, বা এটা হচ্ছে প্রত্যক্ষ, এটা হচ্ছে পরোক্ষ প্রভাবক। ঠিক আছে, সো দুই ভাগে ভাগ করতে পারি প্রভাবককে, একটা ডাইরেক্ট ক্যাটালিস্ট, একটা ইনডাইরেক্ট ক্যাটালিস্ট। এরপর আবার আমরা এই ডাইরেক্ট ক্যাটালিস্ট বা প্রত্যক্ষ প্রভাবককে 4 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। আর পরোক্ষ প্রভাবককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। পরোক্ষ প্রভাবক যারা ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি প্রভাবক না,
তারা প্রভাবককে সহযোগিতা করবে। পরোক্ষ প্রভাবক কারা? যারা প্রভাবককে সহযোগিতা করে, যারা প্রভাবককে সহযোগিতা করে অথবা প্রভাবককে মন্তর করে। তাই ইনডাইরেক্ট প্রভাবক দুই প্রকার, একটা প্রভাবক সহায়ক, একটা প্রভাবক সহায়ক, প্রভাবককে সহায়তা করবে, যারাকে আমরা প্রমোটর বলি, প্রমোট করবে, প্রমোটর। আরেকজন হচ্ছে প্রভাবক বিষ। প্রভাবক বিষ মানে প্রভাবককে অসহযোগিতা করবে, ডিমোটর। ঠিক আছে। আর ডাইরেক্ট প্রভাবক কারা? প্রত্যক্ষ প্রভাবক কারা? ধনাত্মক প্রভাবক, পজিটিভ বলি যাকে, ঋণাত্মক প্রভাবক, নেগেটিভ বলি যাদেরকে, এরপর স্বপ্রভাবক, অটো ক্যাটালিস্ট বলি যাদেরকে, এবং লাস্ট ওয়ান হচ্ছে আবিষ্ট প্রভাবক, যাদেরকে আমরা ইনডিউসড বলি। সো এই 4 ধরনের প্রভাবক আছে যারা ডাইরেক্ট প্রভাবক, আর 2 ধরনের প্রভাবক আছে যারা প্রভাবককে সহায়তা করবে, তাই তারা ডাইরেক্ট না, তারা ইনডাইরেক্ট প্রভাবক, এবং তাদের মধ্যে হচ্ছে আমার প্রভাবক সহায়ক এবং প্রভাবক বিষ, এই দুইটা। ঠিক আছে। আচ্ছা, সো আমরা একটা একটা করে এই 6টা প্রভাবকের বর্ণনা করব। এই 6টা প্রভাবকের বর্ণনা করার পর আমরা সমসত্ব এবং অসমসত্ব প্রভাবন দেখব, তারপর প্রভাবনের মেকানিজমটা দেখব। তাহলে চলে আসো একটা একটা করে সবগুলো ডিটেলস আমরা পড়াবো। প্রথমে ধনাত্মক প্রভাবক, তারপর ঋণাত্মক, তারপর স্বপ্রভাবক, আবিষ্ট প্রভাবক, প্রভাবক সহায়ক, প্রভাবক বিষ, একটা একটা করে সবগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে সবার প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধনাত্মক প্রভাবক। সবার প্রথমে আমরা আলোচনা করব ধনাত্মক প্রভাবক। চলে আসো ধনাত্মক প্রভাবক। ওকে, তাহলে নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে ধনাত্মক প্রভাবক। আচ্ছা, সো ধনাত্মক প্রভাবক বা পজিটিভ ক্যাটালিস্ট যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সবাই একটু ভালো করে খেয়াল করো। পজিটিভ ক্যাটালিস্ট, পজিটিভ ক্যাটালিস্ট হচ্ছে যারা বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয়, তাদেরকে আমরা ধনাত্মক প্রভাবক বলি। তাহলে যে সকল প্রভাবক, ডেফিনেশনটা সবাই দ্রুত লিখে নাও, যে সকল প্রভাবক বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয় তাদেরকে ধনাত্মক প্রভাবক বলে। এবার এক্সাম্পল লিখো যে কারা বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দিবে, সেই ধরনের এক্সাম্পলটা লিখো। এক্সাম্পল হচ্ছে পটাশিয়াম ক্লোরেট নামক একটা যৌগ আছে, পটাশিয়াম ক্লোরেট নামে একটা যৌগ আছে যেটা সলিড। ঠিক আছে, সলিড যৌগ। এই যৌগটাকে আমরা যখন তাপ দিয়ে বিয়োজন করি, এটাকে আমরা তাপীয় বিয়োজন বলি। তাপ দিয়ে ভেঙে ফেলা, তাপ দিয়ে ভেঙে ফেলাকে তাপীয় বিয়োজন বলে। এই যৌগকে যখন আমরা তাপীয় বিয়োজন করি, এই যৌগকে যখন আমরা তাপীয় বিয়োজন করি তখন কি হয় দেখো, পটাশিয়াম ক্লোরেট তাপীয় বিয়োজন করলে এটা 2 ভাগে ভেঙে যাবে। একটা হবে KCl পটাশিয়াম ক্লোরাইড, আরেকটা হবে অক্সিজেন। আমার সমতাকরণের স্বার্থে এখানে একটা 2 দিব, তাহলে আমার 6টা অক্সিজেন হবে। এখানে একটা 3 দিব, তাহলে আমার 6টা অক্সিজেন হবে। এবং আমার 2টা পটাশিয়াম ক্লোরাইড দিব। সো পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। এখন এই বিক্রিয়ায় যদি আমরা কি ব্যবহার করি, এই বিক্রিয়াতে আমরা যদি ম্যাঙ্গানিজ ব্যবহার করি তাহলে এই বিক্রিয়ার স্পিড বেড়ে যায়। ম্যাঙ্গানিজ যদি আমরা ব্যবহার করি এই বিক্রিয়ায়, অথবা ম্যাঙ্গানিজ অক্সাইড, এই বিক্রিয়ার স্পিড বেড়ে যায়। তাহলে আমি কথাটা লিখলাম, ম্যাঙ্গানিজ অক্সাইড ব্যবহারে বিক্রিয়ার স্পিড বেড়ে যায়, গতি বেড়ে যায়। তাহলে ম্যাঙ্গানিজ অক্সাইডকে বলা হবে এই বিক্রিয়ার জন্য ধনাত্মক প্রভাবক। তাহলে আমরা তাপীয় বিয়োজনের পাশাপাশি যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করতে পারি তাহলে এই বিক্রিয়ার গতি বেড়ে যায়। কাজে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ফর দিস রিঅ্যাকশন ধনাত্মক প্রভাবক।
তাহলে যাকে ব্যবহার করলে বিক্রিয়ার স্পিড বেড়ে যাবে সেটা হবে ধনাত্মক প্রভাবক। তাহলে পটাশিয়াম ক্লোরাইড বিক্রিয়ার জন্য ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে ধনাত্মক প্রভাবক। এটা তোমাদের বইয়ের একমাত্র এক্সাম্পল। বইয়ের এক্সাম্পলগুলো পড়াবো, বইয়ের এক্সাম্পল থেকে এমসিকিউ আসবে এবং যদি সিকিউতে প্রশ্ন করে বইয়ের এক্সাম্পলগুলো লিখে দিব। সো পরীক্ষায় যদি ধনাত্মক প্রভাবক নিয়ে কিছু লিখতে বলে বইয়ের এই এক্সাম্পলটা লিখব। আর এমসিকিউতে যদি আসে এই বিক্রিয়ার জন্য ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা কি ধরনের প্রভাবক, উত্তর হচ্ছে ধনাত্মক প্রভাবক। ঠিক আছে, ওকে, লিখে নাও। এরপর ঋণাত্মক প্রভাবক আসো, ঋণাত্মক প্রভাবক। এবার আসো ঋণাত্মক প্রভাবক। সো ঋণাত্মক প্রভাবকটা ভালো করে খেয়াল করো। যে সকল প্রভাবক বিক্রিয়ার গতিকে কমিয়ে দেয় তাদেরকে ঋণাত্মক প্রভাবক বলা হয়। তাহলে এবার আসো ঋণাত্মক প্রভাবক। 2 নাম্বার, ঋণাত্মক প্রভাবক, নেগেটিভ ক্যাটালিস্ট। সো ঋণাত্মক প্রভাবক কাদেরকে বলে ভালো করে খেয়াল করো। যে সকল প্রভাবক বিক্রিয়ার গতিকে কমিয়ে দেয় তাদেরকে ঋণাত্মক প্রভাবক বলে। এখন এক্সাম্পল দেখো, কারা বিক্রিয়ার গতিকে কমিয়ে দেয় সেই এক্সাম্পলটা দেখো। বিক্রিয়ার গতিকে কমিয়ে দেয় এই ধরনের এক্সাম্পল দেখো। বিক্রিয়ার গতিকে যে সকল প্রভাবক কমিয়ে দেয় তাদেরকে ঋণাত্মক প্রভাবক বলা হয়। সো বিক্রিয়ার গতিকে কমিয়ে দেয় কোন এক্সাম্পল দেখবো আমরা। দেখো এই বিক্রিয়াটা খেয়াল করো। হাইড্রোজেন পারঅক্সাইড, এটাকে যখন আমরা তাপ দিব সে বিয়োজিত হয়ে যাবে, তাপীয় বিয়োজন বলছি। বিয়োজিত হয়ে সে পানি উৎপন্ন করবে এবং অক্সিজেন উৎপন্ন করবে। সমতা বিধানের জন্য আমরা এখানে 2 দিব, ফলে 4 অণু অক্সিজেন, এখানে 2 দিব, ফলে 4 অণু অক্সিজেন 4 অণু হাইড্রোজেন। এই বিক্রিয়া যে স্পিডে হবে, বিক্রিয়ার একটি স্পিড আছে, বিক্রিয়ার একটি স্পিড আছে। আমরা যখন এই বিক্রিয়ায় পটাশিয়াম, আমরা যদি এই বিক্রিয়ায় ফসফরিক অ্যাসিড ব্যবহার করব, কি ব্যবহার করব? ফসফরিক অ্যাসিড ব্যবহার করব। তাহলে যখন এই সেম রিঅ্যাকশনে প্রভাবক হিসেবে ফসফরিক অ্যাসিড ব্যবহার করব, বিক্রিয়াটি কি হবে? বিক্রিয়া যে হবে না সেটা না, ফসফরিক অ্যাসিড ব্যবহার করলেও বিক্রিয়া হবে, কিন্তু এই বিক্রিয়াটা হবে স্লো। এটা যেই নর্মাল স্পিডে হবে এটা কিন্তু সেই নর্মাল স্পিডে হবে না, এটা হবে স্লো স্পিডে। সো পটাশিয়াম, সো ফসফরিক অ্যাসিড H3PO4 এই যৌগটা এই বিক্রিয়ার জন্য ঋণাত্মক প্রভাবক, কারণ সে স্পিডকে স্লো করে দিয়েছে। স্পিডকে স্লো করে দেওয়ায় সে হচ্ছে এই বিক্রিয়ার জন্য ঋণাত্মক প্রভাবক। আমাদের বইয়ের মধ্যে এই বিক্রিয়াটা আছে। সো এই বিক্রিয়া বইয়ে থাকার কারণে আমি এই বিক্রিয়াটাই দেখাচ্ছি। সো H3PO4 এটা ঋণাত্মক প্রভাবক, কারণ এই প্রভাবকটা ব্যবহার করার ফলে ফসফরিক অ্যাসিড ব্যবহার করার ফলে বিক্রিয়াটা স্লো হয়ে গিয়েছে। তাহলে কোনো একটা প্রভাবক দেওয়ার ফলে বিক্রিয়া যদি স্লো হয়ে যায় তবে তাকে বলা হবে ঋণাত্মক প্রভাবক বা নেগেটিভ ক্যাটালিস্ট। আমাদের বইয়ে এই এক্সাম্পলটা আছে। সো বইয়ে যে এক্সাম্পল আছে এর বাইরে কোনো এক্সাম্পল লাগবে না, বইয়ের এক্সাম্পল শিখলেই হবে। সো আমার এটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক, এই এক্সাম্পলটা শিখবো, পরীক্ষা এটাই আসবে। এমসিকিউতে যদি বলে এই ফসফরিক অ্যাসিডটা কি ধরনের প্রভাবক, যেহেতু এটা বিক্রিয়াকে স্লো করে দিয়েছে এটা ঋণাত্মক প্রভাবক। ওকে, এবার চলে আসো 3 নাম্বার। নাম্বার 3 এবার হচ্ছে অটো প্রভাবক বা স্বপ্রভাবক। কাদেরকে আমরা স্বপ্রভাবক বলবো বা অটো প্রভাবক বলবো? লিখে নাও। 3 নাম্বার হচ্ছে স্বপ্রভাবক। নাম্বার 3 স্বপ্রভাবক, যেটাকে আমরা বলবো অটো ক্যাটালিস্ট। ঠিক আছে, ওকে। স্বপ্রভাবক, সো দেখো স্বপ্রভাবক কাদেরকে বলবো? অটো ক্যাটালিস্ট। যে সকল কোন একটা বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদ যদি প্রভাবক হিসেবে কাজ করে, তাহলে কোনো বিক্রিয়ায়
উৎপন্ন উৎপাদ যদি প্রভাবক হিসেবে কাজ করে, তাহলে তাকে স্বপ্রভাবক বলে। ওকে, তাহলে স্বপ্রভাবক কাকে বলে? কোনো বিক্রিয়া উৎপন্ন উৎপাদ যদি প্রভাবক হিসেবে কাজ করে তাকে স্বপ্রভাবক বলা হচ্ছে। যেমন ফর এক্সাম্পল, আমরা যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, বইয়ের একটা এক্সাম্পল আমরা যদি তোমাদেরকে দেখাই, বইয়ের একটা জারণ বিজারণ বিক্রিয়া আছে, বিশাল বিক্রিয়া। সো বিক্রিয়াটা একটু মাথায় রাখো, 5COOH অক্সালিক অ্যাসিড, COOH কয় অণু? এটা 5 অণু। 5COOH এর সাথে 2KMO4 এবং 3 সালফিউরিক অ্যাসিড। আমি বিক্রিয়াটা পুরোটা লিখছি, বিশাল একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটা আমাদের বইয়ে আছে, সো বিক্রিয়া মুখস্থ করতে হবে না, বাট বিক্রিয়াটা লিখো এবং তুমি চিনে নাও কাকে আমরা স্বপ্রভাবক বলবো সেটা একটু দেখে নাও। এই হচ্ছে বিক্রিয়া, বিক্রিয়াটা আগে লিখে নাও। এটা হচ্ছে জারণ বিজারণ একটা বিক্রিয়া। এই সমতাকরণগুলো আমরা চ্যাপ্টার 3-তে পড়বো, সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3। তোমরা যদি কেউ এখন আমার সেকেন্ড পেপারে ভর্তি না হয়ে থাকো, সেকেন্ড পেপার ভর্তি হয়ে নিতে পারো। সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3-তে এটা আমরা পড়বো, ঠিক আছে? সো দেখো ভালো করে, 5 অণু অক্সালিক অ্যাসিড, 2 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 3 অণু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট করবে, ম্যাঙ্গানিজ সালফেট করবে, এরপরে হচ্ছে 10 অণু কার্বন ডাইঅক্সাইড, 8 অণু পানি করবে। এর মধ্যে এই ম্যাঙ্গানিজ সালফেটটা প্রভাবক হিসেবে কাজ করে, এটা প্রভাবক হিসেবে কাজ করে। বিক্রিয়ার স্পিড বৃদ্ধি করে। সো ম্যাঙ্গানিজ সালফেট এটা একটা উৎপাদ, আবার সে নিজেই বিক্রিয়ার স্পিড বৃদ্ধি করছে। তাহলে যেই উৎপাদ সেই যদি বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, তাহলে আমি সেটাই বলেছি, উৎপন্ন উৎপাদ যদি বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে তাহলে তাকে স্বপ্রভাবক বলা হবে। তাহলে এই বিক্রিয়ায় আমরা ম্যাঙ্গানিজ সালফেটকে কি বলতে পারি? যেহেতু সেটাই উৎপাদ আবার সেটাই প্রভাবক হিসেবে কাজ করে, তাই তাকে আমরা স্বপ্রভাবক বলতে পারি। লিখে নাও স্বপ্রভাবক। ওকে, লিখে নাও স্বপ্রভাবক। তাহলে কোনো বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদ যদি প্রভাবক হিসেবে কাজ করে তাকে স্বপ্রভাবক বলা হয়। তাহলে অক্সালিক অ্যাসিড 5 অণু, 2 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 3 অণু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলো, এটা স্বপ্রভাবক হিসেবে কাজ করবে। লেখা শেষ? ওকে, এবার আসো নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে আবিষ্ট প্রভাবক। সো 4 নাম্বার লাস্ট যেটা আছে আবিষ্ট প্রভাবক, সেই 4 নাম্বারটা আমরা দেখব। আমাদের প্রত্যেকটা প্রভাবক নিয়ে আমরা আলোচনা করব। সো 4 নাম্বার হচ্ছে আবিষ্ট প্রভাবক, ঠিক আছে? সো তোমার পরীক্ষায় যদি স্বপ্রভাবকের এক্সাম্পল বলে পটাশিয়াম ম্যাঙ্গানিজ সালফেট, সে হচ্ছে স্বপ্রভাবক। নাম্বার 4 আবিষ্ট প্রভাবক। তাহলে প্রথমে ডেফিনেশনটা লিখো, কাকে আবিষ্ট প্রভাবক বলবো? আচ্ছা, নরমালি প্রভাবক না, কিন্তু অন্য প্রভাবকের উপস্থিতিতে সেও প্রভাবক হয়ে যায়। তাহলে অন্য প্রভাবকের উপস্থিতিতে, ঠিক আছে, কোনো যৌগ প্রভাবক হলে তাকে বলা হয় আবিষ্ট। আবিষ্ট শব্দের অর্থ কি? অন্যের কারণে যদি তুমি কি হও, আবেশীয় হও, তাকে আবিষ্ট প্রভাবক বলে। তাহলে নিজে প্রভাবক না, নিজে কখনোই প্রভাবক না, অন্য প্রভাবকের উপস্থিতিতে সে কি হয়? আবিষ্ট হয়ে যায়। নিজে কখনো কি না? প্রভাবক না, অন্য প্রভাবকের উপস্থিতিতে সে কি হয়ে যায়? আবিষ্ট হয়ে যায়। যেমন এই ধরনের এক্সাম্পল আমাদের বইয়ের এক্সাম্পলটা যদি আমরা তোমাদেরকে দিই, সোডিয়াম সালফেটের এক্সাম্পলটা যদি আমরা তোমাদেরকে দিই, বইয়ের এক্সাম্পল, তাহলে তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে। দেখো একদম সিম্পল এক্সাম্পল। তাহলে নিজে প্রভাবক না, বাট অন্য প্রভাবকের উপস্থিতিতে সেও প্রভাবক হয়ে যায়। যেমন ফর এক্সাম্পল নিজে প্রভাবক না, তাহলে এই কথাটা লিখে রাখো, নিজে প্রভাবক না, নিজে প্রভাবক না, অন্যের উপস্থিতিতে নিজেও প্রভাবক হয়ে যায়। তাহলে নিজে প্রভাবক না, অন্য প্রভাবকের উপস্থিতিতে যদি সে প্রভাবক হয়ে যায়, তবে তাকে আমরা কি বলি? আবিষ্ট প্রভাবক বলি। যেমন অনেকে আছে গরম হইতে পারে না, কিন্তু এলাকার বড় ভাই ডাক দিলে সেও ডাক দিয়ে দেয়,
তাহলে এরকম আছে না, নিজের নিজের কোনো কি নাই, নিজের কোনো সাহস নাই, কিন্তু অন্য একজনে ডাক দিলে এই আর কি। এটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। এক্সাম্পলটা লিখো, আবিষ্ট প্রভাবকের এক্সাম্পল সবাই ভালো করে খেয়াল করো। সোডিয়াম সালফেট 2 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু সোডিয়াম সালফেট SO3 থেকে SO4 হয়। এটা হচ্ছে কি সালফেট, এটা হচ্ছে সালফেট, এটা হচ্ছে সালফাইট। SO3 থেকে এটা হচ্ছে সালফাইট, এটা হচ্ছে সালফেট। তাহলে কি হয়, এটা হচ্ছে সোডিয়াম সালফাইট আর এটা হচ্ছে সালফেট। তাহলে SO3 থেকে কি হচ্ছে, সে SO4 হচ্ছে। এই বিক্রিয়াটা হচ্ছে, তাই না? এই বিক্রিয়াটা হচ্ছে, কিন্তু এই বিক্রিয়াটা হবে না। কোন বিক্রিয়াটা হবে না? এই বিক্রিয়াটা হবে না। আমি নামটা মুছে দিচ্ছি। এই যে দেখো, এই বিক্রিয়াটা হবে না। 2 অণু সোডিয়াম আর্সেনিক দিলে, সালফেট না দিয়ে আর্সেনাইট দিলে, আর্সেনাইট অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোনো রিঅ্যাকশন দিবে না। তাহলে সালফেট দিচ্ছে আর্সেনাইট, আর্সেনিক দিচ্ছে না। সালফেট দিচ্ছে আর্সেনিক দিচ্ছে না। যখন আমরা এই দুটো একসাথে ইউজ করব, 2 অণু সোডিয়াম সালফাইট 2 অণু সোডিয়াম আর্সেনাইট ইউজ করব, আর 2 অণু অক্সিজেন ইউজ করব, এক অণু, তখন কিন্তু বিক্রিয়া দিবে ঠিকই। তখন কিন্তু কি হবে দেখো, 2 অণু সোডিয়াম সালফেট হবে, 2 অণু সোডিয়াম আর্সেনাইট হবে। এবার কেমনে বিক্রিয়া করছে আল্লাহ জানে। এবার দেখো বিক্রিয়া করে ফেলছে কিন্তু সে। এর আগের বার কিন্তু সোডিয়াম আর্সেনাইট বিক্রিয়া করে নাই। তাহলে কার উপস্থিতিতে সে বিক্রিয়াটা করেছে? সোডিয়াম সালফাইটের উপস্থিতিতে বিক্রিয়াটা করেছে। তাহলে নিজে বিক্রিয়া করবে না, নিজে প্রভাবক না, অন্যর উপস্থিতিতে সেও প্রভাবক হয়ে যায়, সেও বিক্রিয়া করে ফেলে। তাহলে এটাকে বলা হবে আবিষ্ট প্রভাবক। আমাদের বইয়ে এই এক্সাম্পলটা আছে। নিজে বিক্রিয়া করবে না, অন্য কেউ থাকলে সেও বিক্রিয়া করে ফেলবে। এটাকে বলা হচ্ছে আবিষ্ট প্রভাবক। নিজে বিক্রিয়া করবে না, অন্য কেউ থাকলে সেও বিক্রিয়া করে ফেলবে। এটাকে বলা হচ্ছে আবিষ্ট প্রভাবক। ওকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার আসো আবিষ্ট প্রভাবক। তাহলে ক্লিয়ার? আশা করি আবিষ্ট প্রভাবক সবার ক্লিয়ার হলো। এবার আসো 5 নাম্বার, প্রভাবক সহায়ক। প্রভাবক সহায়ক। প্রভাবক সহায়ক মানে প্রভাবককে সাহায্য করবে। সে প্রভাবক না, সে প্রভাবককে সাহায্য করবে। যেমন আমাদের একটা রিঅ্যাকশন আছে, ফেরাসের একটা রিঅ্যাকশন আছে, প্রভাবককে সে সাহায্য করবে। যেমন একটা রিঅ্যাকশন আছে হেবার বস রিঅ্যাকশন। নাম কি? এই বিক্রিয়ার নাম কি? হেবার নামক বিজ্ঞানী এবং বস নামক বিজ্ঞানী, 2 জন। হেবার বস বিক্রিয়া বলা হয় এটাকে। তাহলে এই বিক্রিয়ার নাম কি? হেবার বস বিক্রিয়া। তাহলে হেবার বস বিক্রিয়া কোনটা দেখো ভালো করে। হেবার বস বিক্রিয়া, নাইট্রোজেন 3 হাইড্রোজেন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া গঠন করবে। এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে আমরা ফেরাস ইউজ করি। ফেরাস বিক্রিয়া হয়ে যায়। তাহলে এখানে ফেরাস হচ্ছে প্রভাবক। সাথে তাপ দিতে হয়, সম্ভবত চাপ দিতে হয়, তাপ দিতে হয়, বাই দ্য ওয়ে। তাহলে তাপচাপ কিন্তু প্রভাবক না, তাপচাপ কি? নিয়ামক। তাপচাপ কি? নিয়ামক। ফেরাস প্রভাবক। এই প্রভাবককে আবার সাহায্য করে, ফেরাসকে সাহায্য করে। ফেরাসকে, লোহাকে সাহায্য করে মোলিবডেনাম। কে সাহায্য করে? মোলিবডেনাম। মোলিবডেনাম ফেরাসকে সাহায্য করে। তাহলে আমরা এখানে ফেরাসের পাশে এভাবে ব্রেকেট দিয়ে মোলিবডেনাম ইউজ করি। মোলিবডেনামটা প্রভাবক না, সে ফেরাসকে সাহায্য করে, প্রভাবককে সাহায্য করে। তাই মোলিবডেনামকে বলবো আমরা, এই বিক্রিয়ায় মোলিবডেনাম হবে প্রভাবক সহায়ক। তাহলে কাকে প্রভাবক সহায়ক বলবো? যে নিজে প্রভাবক না, যে প্রভাবককে সাহায্য করে।
তাকে প্রভাবক সহায়ক বলবো। তাহলে যে প্রভাবককে সাহায্য করে, তাহলে ডেফিনেশন যদি বলে প্রভাবক সহায়ক কি, তাহলে যে যৌগ বা মৌল কাকে সাহায্য করে? প্রভাবককে সাহায্য করে। তাকে কি বলবো? প্রভাবক সহায়ক বলবো। তাহলে যে যৌগ বা মৌল প্রভাবককে সাহায্য করে প্রভাবক সহায়ক বলে। সবাই ক্লিয়ার? প্রভাবক সহায়ক কাকে বলে? সবাই ক্লিয়ার? ওকে, এর পরবর্তীতে চলে আসো প্রভাবক 20। তাহলে এবার 6 নাম্বার, আমরা ইনডাইরেক্ট প্রভাবকে চলে আসছি, কিন্তু ইনডাইরেক্ট প্রভাবক পড়াচ্ছি, প্রভাবক সহায়ক। এবার ইনডাইরেক্ট প্রভাবকের 2 নাম্বার ছিল প্রভাবক 20, এবার সব প্রভাবক 20 পড়াবো। তাহলে সবাই একটু খেয়াল করো, নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া গঠন করছে। এখানে ফেরাস হচ্ছে প্রভাবক, ফেরাসকে সাহায্য করে মলিবডেনাম, প্রভাবককে যে সাহায্য করে তাকে প্রভাবক সহায়ক বলা হচ্ছে। এটা আমাদের বইয়ের বিক্রিয়া, বইয়ের বাইরে কিছু পড়াচ্ছি না, সব বইয়ের পড়া, ঠিক আছে? প্রভাবক আর পিডি, প্যালাডিয়াম, সেটা কি? প্রভাবককে স্লো করে দিবে, স্টপ করে দিবে বিক্রিয়া। তাহলে এখানে প্যালাডিয়াম হচ্ছে প্রভাবক 20, যে প্রভাবককে অসহযোগিতা করে, প্রভাবককে স্লো করে দিবে, সে হচ্ছে প্রভাবক 20। ইভেন পুরো বিক্রিয়াকে এখানে স্টপ করে দিবে, সামনে বিক্রিয়াটা যাবে না। তাহলে এই প্যালাডিয়াম হচ্ছে প্রভাবক 20। তাহলে প্রভাবক 20 কি? যে প্রভাবককে অসহযোগিতা করে, প্রভাবক না, সে নিজে প্রভাবক না, সে প্রভাবককে অসহযোগিতা করবে, তাকে আমরা প্রভাবক 20 বলবো। ওকে, আচ্ছা। তারপর আরও একটা বিক্রিয়া আছে আমাদের বইয়ে, সেটা একটু দেখো। প্রভাবক 20-এর সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড হওয়ার বিক্রিয়া। আরও একটা বিক্রিয়া আমাদের বই আছে, সেটা একটু দেখাই। এটা লেখা শেষ। ইথাইন আছে, হাইড্রোজেন দিলাম, ইথিন হলো। এই ক্ষেত্রে নিকেল দিলে প্রভাবক হবে, আবার প্যালেডিয়াম দিলে বিক্রিয়াটা স্লো হয়ে যাবে। তাহলে প্যালেডিয়াম হচ্ছে প্রভাবক 20। বইয়ে একটা এক্সাম্পল আছে, বইয়েরটা দেখো, বইয়ের এক্সাম্পলটা দেখো। বইয়ের মধ্যে আছে আমার সালফার ডাইঅক্সাইড, সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তাপ দিতে হবে এবং প্লাটিনাম দিতে হবে, তাহলে সালফার ট্রাইঅক্সাইড হবে। আমরা যদি এই বিক্রিয়ায়, তাহলে প্লাটিনাম হচ্ছে কি? এই প্লাটিনাম হচ্ছে প্রভাবক। এই বিক্রিয়ায় যদি তুমি আর্সেনিক অক্সাইড ইউজ করো, এটা আর্সেনিক অক্সাইড, তুমি যদি আর্সেনিক অক্সাইড ইউজ করো, তাহলে আর্সেনিক অক্সাইড বিক্রিয়াকে স্লো করে দিবে। বিক্রিয়ায় প্লাটিনামের ক্রিয়াকে, প্লাটিনাম যে কাজটা করত সেটাকে ব্যাহত করবে, প্লাটিনামকে তার মতো করে কাজ করতে দিবে না। তাহলে এই বিক্রিয়া যদি আমরা আর্সেনিক অক্সাইড ইউজ করি, সেটা প্লাটিনামকে তার মতো করে কাজ করতে দিবে না। তাহলে এই আর্সেনিয়াম অক্সাইডটা হচ্ছে প্রভাবক 20। তাহলে যে প্রভাবকের ক্রিয়াকে ব্যাহত করে সেটা প্রভাবক 20। তাহলে প্রভাবক 20-কে আর্সেনিক অক্সাইড, যেগুলো পড়াচ্ছি এগুলাই পরীক্ষা আসবে, এর বাইরে আসবে না, এর বাইরে আসা সম্ভব না। যা পড়াচ্ছি এগুলাই পরীক্ষা আসবে, এর বাইরে আসা সম্ভব না, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা, ঠিক আছে। এর পরবর্তীতে চলে আসো প্রভাবক 20 শেষ। তাহলে আমরা কয়টা পড়লাম? ধনাত্মক প্রভাবক পড়লাম, ঋণাত্মক প্রভাবক পড়লাম, আবিষ্ট প্রভাবক পড়লাম, সহপ্রভাবক পড়লাম, প্রভাবক সহায়ক পড়লাম, প্রভাবক 20 পড়লাম। কয়টা শেষ? 6টা শেষ। এবার চলে আসো প্রভাবন ক্রিয়া, প্রভাবনের মেকানিজমটা দেখবে। এবার প্রভাবনের মেকানিজম, তো প্রভাবনের মেকানিজম পাওয়ার জন্য প্রভাবন কয় ধরনের সেটা জানতে হবে। দুই ধরনের প্রভাবন আছে। প্রভাবন ক্রিয়া, প্রভাবন দুইভাবে কাজ করে, প্রভাবন দুই ধরনের হয়। একটা হচ্ছে সমসত্ব প্রভাবন, আরটা হচ্ছে অসমসত্ব প্রভাবন। তাহলে প্রভাবন কয় ধরনের হয়? দুই ধরনের। একটা সমসত্ব প্রভাবন, আরেকটা অসমসত্ব প্রভাবন।
সমসত্ব প্রভাবনটা কি আর অসমসত্ব প্রভাবনটা কি? যদি আমার প্রভাবকের ভৌত অবস্থা এবং বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা সেম হয় তাহলে সেটা সমসত্ব প্রভাবন। তাহলে বিক্রিয়ক যারা আছে, উৎপাদ যারা আছে এবং প্রভাবক যে আছে সবার ভৌত অবস্থা মানে কঠিন তরল না গ্যাস, ভৌত অবস্থা মানে কঠিন তরল গ্যাস, এটাকে ভৌত অবস্থা বলে। এই ভৌত অবস্থাটা একই হলে তাকে সমসত্ব বলা হয়। আর যদি একই না হয়, ভৌত অবস্থা যদি ভিন্ন হয়, প্রভাবকের ভৌত অবস্থা বাকিদের ভৌত অবস্থা ভিন্ন হলে তাকে অসমসত্ব প্রভাবন বলা হয়। যেমন ফর এক্সাম্পল আমরা যদি তোমাদেরকে বলি, যেমন একটা জিনিস দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি, বইয়ের এক্সাম্পল দিচ্ছি, একটা বইয়ের এক্সাম্পলগুলো দিচ্ছি এই কারণে যাতে করে তোমাদের সুবিধা হয়। বইয়ের এক্সাম্পল ছাড়া অন্য এক্সাম্পলও দিতে পারি, কিন্তু সেগুলো তোমাদের জন্য লাভজনক হবে না। যেমন একটা বিক্রিয়া যদি দেখা আমি সালফার ডাইঅক্সাইড, একটু আগে যেটা দেখাইছি অক্সিজেন, এটা কিন্তু নাইট্রিক অ্যাসিড দিয়েও বিক্রিয়াটা হয়, নাইট্রিক অ্যাসিড দিয়েও বিক্রিয়াটা হয়। সালফার ট্রাইঅক্সাইড অবশ্যই এখানে 2 মোল দিতে হবে। তো এখন কথা হচ্ছে সালফার ডাইঅক্সাইডও গ্যাস, অক্সিজেনও গ্যাস, নাইট্রিক অক্সাইডও গ্যাস, সালফার ট্রাইঅক্সাইডও গ্যাস। তাহলে সবাই গ্যাস, সবাই গ্যাস, সবার ভৌত অবস্থা একই। প্রভাবকের ভৌত অবস্থা, বিক্রিয়কের ভৌত অবস্থা, উৎপাদের ভৌত অবস্থা একই হলে সেটাকে বলা হবে সমসত্ব প্রভাবন। সমসত্ব প্রভাবন। তাহলে সবার ভৌত অবস্থা একই হলে সমসত্ব প্রভাবন। যদি কারো ভৌত অবস্থা কঠিন, প্রভাবক গ্যাস, এটা তরল, তাহলে কিন্তু সেটা সমসত্ব প্রভাবন হবে না। তাহলে সমসত্ব প্রভাবন কখন বলবো? সকলের ভৌত অবস্থা যদি একই হয় তাহলে সমসত্ব প্রভাবন বলবো। সকলের ভৌত অবস্থা যদি একই হয় তাহলে সমসত্ব প্রভাবন বলবো। ঠিক আছে, এবার চলে আসো। আর অসমসত্ব প্রভাবন হচ্ছে যদি কারো ভৌত অবস্থা ভিন্ন হয়, অসমসত্ব প্রভাবন। তাহলে আশা করি প্রভাবন 2 প্রকার, সমসত্ব অসমসত্ব প্রভাবন, এই ব্যাপারটা বুঝতে পেরেছো। সমসত্ব বলা হবে সবাই যদি সমান হয়, সবার ভৌত অবস্থা সেম হলে। আর অসমসত্ব বলা হবে কারো ভৌত অবস্থা একই, কারো ভৌত অবস্থা ভিন্ন হলে। এটা আমার কেন দরকার হবে? প্রভাবন ক্রিয়ার জন্য দরকার হবে, প্রভাবন মেকানিজমের জন্য দরকার হবে। তাহলে এবার আসো লাস্ট, প্রভাবকের লাস্ট ব্যাপার মেকানিজম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক মেকানিজম। প্রভাবকের ক্রিয়া কৌশল, ক্রিয়া কৌশল মানে মেকানিজম। প্রভাবকের মেকানিজম দেখবো আমরা, প্রভাবক কিভাবে কাজ করে। এই যে আমরা যে বলছি প্রভাবক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে হ্রাস করে, এই কাজটা সে কিভাবে করে, তাহলে প্রভাবকের মেকানিজমটা দেখব, তাহলে আমাদের শেষ হবে। তো প্রভাবকের মেকানিজম হচ্ছে 2 ধরনের। নাম্বার 1, প্রভাবক কাজ করে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। এটা হচ্ছে প্রভাবকের একটা কাজ করার কৌশল, অন্তর্বর্তী যৌগ গঠন। আরেকটা হচ্ছে অধিশোষণ। প্রভাবকের আরেকটা মেকানিজম হচ্ছে অধিশোষণ পদ্ধতি, অধিশোষণ পদ্ধতি। তাহলে প্রভাবক 2 ভাবে কাজ করে। প্রভাবকের মেকানিজম 2 ধরনের, একটা অন্তর্বর্তী যৌগ গঠন আর একটা অধিশোষণ পদ্ধতি। একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন পদ্ধতি আর একটা অধিশোষণ পদ্ধতি। একটা অন্তর্বর্তী যৌগ গঠন করে সে এই কাজগুলো করে, আর একটা অধিশোষণ পদ্ধতিতে করে। বুঝাতে পারছি? ওকে, আচ্ছা। তাহলে এবার একটা একটা করে বর্ণনা করলে আমাদের শেষ হবে চ্যাপ্টারটা, প্রভাবকটা শেষ হবে। তাহলে অন্তর্বর্তী যৌগ গঠন এই ব্যাপারটা কি, আর অধিশোষণ পদ্ধতিটা কি, চলো দেখাই, একটা একটা করে দেখাই। প্রথমে আসো অন্তর্বর্তী যৌগ গঠন, প্রভাবকের কৌশল অন্তর্বর্তী যৌগ গঠন। তাহলে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে প্রভাবক কাজ করতে পারে, 2 ভাবে কাজ করে। তাহলে 1 নাম্বার হেডিং দাও, 1 নাম্বার অন্তর্বর্তী যৌগ গঠন। অন্তর্বর্তী যৌগ গঠন, এভাবেও প্রভাবক কাজ করে থাকে। অন্তর্বর্তী যৌগ গঠন ইন্টারমিডিয়েট তৈরি করার মধ্য দিয়ে। তবে একটা বেসিক লিখে রাখো, বেসিকটা ভালো করে লিখে রাখো সবাই। অন্তর্বর্তী যৌগ গঠন পদ্ধতিকে কাজ করে যখন সমসত্ব হয়। তাহলে সমসত্ব হলে
তখন অন্তর্বর্তী সমসত্ব প্রভাবন হলে অন্তর্বর্তী যৌগ গঠন মেকানিজমটা অ্যাপ্লাই করে। আর অসমসত্ব হলে অধিশোষণ, অসমসত্ব অধিশোষণ, অসমসত্ব অধিশোষণ, অন্তর্বর্তী যৌগ গঠন সমসত্ব হলে। কেন? কারণ তুমি অন্তর্বর্তী যৌগ গঠন করবা, তুমি বিক্রিয়কের সাথে যৌগ গঠন করবে, বিক্রিয়কের মাঝখানে যৌগ গঠন করবে, ফলে তোমাকে বিক্রিয়কের অবস্থা আর তোমার অবস্থা সেম হতে হবে। যেহেতু তুমি যৌগ গঠন করবে তাই তোমাদের অবস্থা সেম হতে হবে। যৌগ গঠন মানে বিয়ে করা, বিয়ে করার আগে অবশ্যই দুজনের স্ট্যাটাস সেম হইতে হবে। ওইখানে বাংলা সিনেমা না, উমর সানি আসে নাই, চৌধুরী সাহেব গরিব হতে পারি কিন্তু আপনার মেয়েকে বিয়ে করবে, এটা হবে না। এখানে চৌধুরী সাহেব গরিবের সাথে গরিবের বিয়ে, ধনীর সাথে ধনীর বিয়ে, তাহলে এটা এখানে যেহেতু যৌগ গঠন হচ্ছে, বিয়ে হচ্ছে, সবার সেম হতে হবে, ভূত অবস্থা সমসত্ব প্রভাবন হতে হবে। তাহলে অন্তর্বর্তী যৌগ গঠন যেহেতু যৌগ গঠন করবে সমসত্ব প্রভাবন হতে হবে, ভূত অবস্থা সেম হতে হবে, কঠিনের সাথে কঠিন, তরলের সাথে তরল, গ্যাসের সাথে গ্যাস। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে বুঝতে পারছি। আচ্ছা তাহলে এবার আসো অন্তর্বর্তী যৌগ গঠনের একটা ব্যাখ্যা দিই। অন্তর্বর্তী যৌগ গঠনের একটা মেকানিজম তোমাদেরকে দেখাই, নাইট্রিক অক্সাইডের একটা বইয়ের মেকানিজম আছে আমাদের বইয়ে, নাইট্রিক অক্সাইডের মেকানিজম। সবাই একটু ভালো করে দেখব। একটু আগে যে বিক্রিয়াটা দিয়েছি সেই বিক্রিয়াটাই দেখাবো। ওকে দেখো, প্রথমত বিক্রিয়াটা লিখি। প্রথমত বিক্রিয়াটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড করবে, 2 অণু সালফার ডাইঅক্সাইড, 2 অণু সালফার ট্রাইঅক্সাইড। আর এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে আমরা ব্যবহার করি, একটু আগে দেখিয়েছি, নাইট্রিক অক্সাইডকে। সবাই গ্যাস, সবাই গ্যাস, সবাই গ্যাস, সবাই গ্যাস, সবারই ভৌত ধর্ম একই, ফলে এটা সমসত্ব প্রভাবন। সমসত্ব হলেই সেটা অন্তর্বর্তী যৌগ গঠন মেকানিজম ফলো করবে। তাহলে সমসত্ব হলেই অন্তর্বর্তী যৌগ গঠন করে মেকানিজম ফলো করবে। তাহলে প্রভাবক অন্তর্বর্তী যৌগ গঠন করবে, বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে। তাহলে মেকানিজমটা ভালো করে খেয়াল করো, মেকানিজমটা ভালো করে খেয়াল করো। ওকে, তাহলে মেকানিজমের ক্ষেত্রে প্রথমত নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড গঠন করবে। অবশ্যই এখানে 2টা নাইট্রোজেন দিতে হবে, কারণ আমার দুইটা মিলে 4টা হবে সমতাকরণের জন্য। তাহলে এই যে প্রভাবক বিক্রিয়কের সাথে বিক্রিয়া করলো, প্রভাবক কিন্তু এটা কিন্তু প্রভাবক। এখন এটা হচ্ছে ইন্টারমিডিয়েট অন্তর্বর্তী যৌগ। এবার বাকি আছে সালফার ডাইঅক্সাইড, তাহলে 2 অণু সালফার ডাইঅক্সাইড বাকি আছে, যেহেতু অক্সিজেন শেষ। 2 অণু সালফার ডাইঅক্সাইড 2 অণু নাইট্রিক অক্সাইডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? বিক্রিয়া করার ফলে নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে অক্সিজেনটা সালফারের কাছে চলে আসবে, 2 সালফার ট্রাইঅক্সাইড হবে, এই অক্সিজেনটা সালফারের কাছে চলে আসবে, আর বাকি থাকবে 2 নাইট্রিক অক্সাইড। তাহলে 2 নাইট্রিক অক্সাইড যেটা প্রভাবককে দিয়েছিলাম সেই প্রভাবক অপরিবর্তিত আছে। আমি যদি নেট বিক্রিয়াটা লিখি, নেট বিক্রিয়া যদি লিখি তাহলে তুমি দেখতে পাবে, আমি যদি নেট বিক্রিয়াটাও লিখি তা তুমি দেখতে পাবে নেট বিক্রিয়া কিন্তু নাইট্রিক অক্সাইড চলে যাচ্ছে, এই যে এটা চলে যাবে, এটা চলে যাবে। তাহলে আমার থাকবে 2 সালফার ডাইঅক্সাইড, এটা চলে যাবে, প্লাস অক্সিজেন সমান 2 সালফার ট্রাইঅক্সাইড। এটাই আমার নেট বিক্রিয়া। সো এখানে প্রভাবক নাই, প্রভাবক অপরিবর্তিত, বিক্রিয়া অংশ নেয় নাই মনে হবে। এই যে মাঝখানে যে সে একটা যৌগ গঠন করে ফেলছে 2 নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, 2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ। সো প্রভাবক প্রথমত যে কোনো একজনের সাথে বিক্রিয়া করবে, তারপর ওই যৌগটা বাকি জনের সাথে বিক্রিয়া করে তারপরে কি করবে? ফাইনাল উৎপাদ তৈরি করবে। অন্তর্বর্তী যৌগ গঠন করে প্রভাবকটা কাজ করে। সো এটাকে বলা হয় অন্তর্বর্তী যৌগ গঠন মেকানিজম। পরীক্ষায় আমি যে 2টা লাইন লিখেছি এইভাবে লিখবে, এইভাবেই লিখবে পরীক্ষায়, এভাবেই। পরীক্ষায় যদি তোমাকে প্রভাবন ক্রিয়ার মেকানিজম দেখাতে বলে এভাবে লিখবে,
তোমাকে যদি বলে এই বিক্রিয়ার মেকানিজম দেখাও, এই বিক্রিয়ার প্রবাহকের মেকানিজম দেখাও, এই বিক্রিয়ার প্রবাহকের মেকানিজম হচ্ছে এটা, অন্তর্বর্তী যৌগ গঠন পদ্ধতি। অন্তর্বর্তী যৌগ গঠন পদ্ধতি। ঠিক আছে, এরপর আসে এবার নাম্বার 2, 2 নাম্বার। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে 2 নাম্বার মেকানিজম যেটা ছিল অধিশোষণ মেকানিজম। অধিশোষণ মেকানিজম যেটা শেষ আমাদের মেকানিজমের। এটা কখন হবে? আমাদের অন্তর্বর্তী যৌগ গঠন হচ্ছে সমসত্বের ক্ষেত্রে, আর এটা হবে অসমসত্ব হলে। অসমসত্ব হলে এটা হবে। তাহলে ভৌত অবস্থা যদি সেম না হয়, যেমন ইথাইন, মনে করো ফর এক্সাম্পল ইথিন দিলাম, ইথিন নিকেলের সাথে বিক্রিয়া করবে, সরি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। নিকেল প্রবাহক ইউজ করেছি। ইথেন হবে। ইথিন হচ্ছে একটা গ্যাস, হাইড্রোজেনও গ্যাস, নিকেল হচ্ছে সলিড কঠিন পদার্থ, এটাও গ্যাস। তাহলে সবার ভৌত অবস্থা এক না, তাই এটা অসমসত্ব প্রভাবক। এই ক্ষেত্রে সে যে মেকানিজম ফলো করবে সেটা অধিশোষণ মেকানিজম। অধিশোষণ মেকানিজমটা কি? অধিশোষণ মেকানিজমটা হচ্ছে প্রবাহকের একটা কি থাকবে, ট্রে থাকবে, এখানে সব নিকেল থাকবে। প্রবাহকের একটা ট্রে থাকবে, এখানে সব নিকেল থাকবে, নিকেল সবই নিকেল, এখানে সবই নিকেল। নিকেলের একটা কি থাকবে, পাত থাকবে, পাত বা ট্রে, এটাকে আমরা নিকেলের পাত বলতে পারি। নিকেলের একটা পাত থাকবে, নিকেল সবই নিকেল, মেড ইন নিকেল। তাহলে এটা হচ্ছে কি, মেড অফ নিকেল, নিকেলের পাত। তাহলে এটা কিসের পাত? এটা নিকেলের পাত। নিকেলের পাত থাকবে। এই নিকেলের পাতে আমার প্রথমত অ্যালকিন আসবে, অ্যালকিন এসে, সরি অ্যালকিন আসবে না, প্রথমত এই নিকেলের পাতে হাইড্রোজেন আসবে প্রথমত। হাইড্রোজেন এসে হাইড্রোজেন নিকেলের সাথে বন্ড করবে। তাহলে নিকেলের পাতা হাইড্রোজেন আসলো, নিকেলের সাথে হাইড্রোজেন বন্ড করবে। তাহলে দুইটা নিকেল হাইড্রোজেনের সাথে বন্ড করে নিকেল হাইড্রোজেন করবে। তাহলে নিকেলের পাতা প্রথমে হাইড্রোজেন আসবে, হাইড্রোজেন বন্ড করবে। এরপর আবার বন্ডটা ভেঙে যাবে, বন্ডটা ভেঙে গিয়ে, আচ্ছা দাঁড়াও, দুটা নিকেল হাইড্রোজেন আসলো, ওকে ভালো কথা। আবার ইথিনও আসবে এখানে। এই নিকেলের পাতের মধ্যে ইথিনকে রাখা হবে, হাইড্রোজেনকে রাখা হলো, হাইড্রোজেন বন্ড করলো নিকেলের সাথে, ইথিনকে রাখা হবে, ইথিনও বন্ড করবে নিকেলের সাথে। তাহলে ইথিনও নিকেলের সাথে বন্ড করবে। সেও বন্ড করলো। তারপরে এবার এই দুটো অণু আবার বিক্রিয়া করবে, তখন নিকেল নিকেল বন্ডগুলো ভেঙে যাবে, হাইড্রোজেনগুলো যুক্ত হয়ে যাবে। তার মানে এই দুটো যখন বন্ড করবে তখন আমার ইথিন তৈরি হবে, CH3 নিকেলগুলো আলাদা হয়ে যাবে। তাহলে অধিশোষণ কেন বলা হচ্ছে? অধিশোষণ বলার কারণ হচ্ছে একটা যৌগ নিকেলের পাত দ্বারা শোষিত হয়, এই যৌগটা নিকেলের পাত দ্বারা শোষিত হয়, এরপর আবার তারা নিজেরা বিক্রিয়া করে অপরিবর্তিত হয়ে যায়। এটাকে অন্তর্বর্তী যৌগ বলা যাবে না, কারণ এখানে অন্তর্বর্তী যৌগ না, এটা আসলে শোষণ। এখানে নিকেল কর্তৃক শোষণ হয়েছে, নিকেল কর্তৃক অধিশোষণ হয়েছে। অধিশোষণ, নিকেল কর্তৃক অধিশোষণ হয়, অন্তর্বর্তী যৌগ না। নিকেলের ট্রে বা নিকেলের পাত দ্বারা অধিশোষণ হয়, যেটা সলিডের সাথে অন্তর্বর্তী যৌগ হয় না। এটা সলিড, নিকেলটা সলিড, এটাকে আমরা যৌগ বলতে পারবো না, এটা অধিশোষণ বলতে হবে, নিকেল হাইড্রোজেন বলতে হবে। এখানে নিকেলের বন্ড বলা যাবে না, এটাকে নিকেলের সহ অবস্থান বলতে পারো। নিকেল অবস্থান করে তার সাথে, নিকেল তার সাথে অবস্থান করে, অবস্থান, নিকেল তার সাথে সহ অবস্থান করে, যেটা এটা সলিড, এটা গ্যাস, সলিড এবং গ্যাস বিক্রিয়া করবে না। তাহলে এখানে নিকেল কর্তৃক অধিশোষণ। তাহলে যদি ভৌত অবস্থা সেম না হয় তখন অধিশোষণ পদ্ধতিতে আমার প্রভাবকটা কাজ করে থাকে। সো এই ছিল প্রভাবক। সো আমরা দেখো গতদিন আমরা নিয়ামক এবং লা সাথেলীয় নীতি পড়েছি, আজকে আমরা প্রভাবক পড়েছি। তোমরা তোমাদের বইটা দেখবে, তোমাদের বইয়ের মধ্যে
প্রভাবক আছে, তোমাদের বইয়ের মধ্যে নিয়ামক আছে। সো আমি আবার বলছি, ভালো করে খেয়াল করো, তোমাদের বইয়ের মধ্যে নিয়ামক আছে, নিয়ামকের মধ্যে আছে সক্রিয়ণ শক্তি, আর্হেনিয়াস সমীকরণ, তাপ, চাপ, ঘনমাত্রা। তারপর তোমাদের বইয়ের মধ্যে লা সাতেলীয় নীতি আছে, তার পরবর্তীতে প্রভাবক আছে। সো যা যা আছে সবগুলো আমরা এই লেকচারগুলোতে পড়িয়েছি। আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। তোমাদের বইয়ে যা আছে এর বাইরে কিছু পড়ানো হয়নি, বইয়ের এক্সাম্পলই ফলো করা হয়েছে, যাতে করে তোমরা তোমাদের পরীক্ষায় ভালো করতে পারো। সেই জন্য পরীক্ষার কথা মাথায় রেখেই এভাবে পড়াচ্ছি, যাতে পরীক্ষায় ভালো করতে পারো। ওকে, শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।